হ্যালো চ্যাম্পিয়ন, ওয়েলকাম টু ব্লুল একাডেমি। ব্লুল একাডেমিতে তোমাদেরকে সবাইকে জানাচ্ছি আবারও স্বাগত। আমাদের লিভিং ওয়ার্ল্ডের 2 নম্বর ক্লাসে আমরা এসে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব আগের দিনে যে পড়াটা বাকি ছিল তারপর থেকে, অর্থাৎ আমরা জীবনের যে বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম সেখানে আমরা পুষ্টি না, গ্রোথ পড়েছি, বিপাক পড়েছি, রিপ্রোডাকশন পড়েছি, এই 3টে পড়েছি। বাকি যে দুটো ছিল আমরা আগের দিনে দেখেছিলাম যে একটা হচ্ছে কনসিয়াসনেস এন্ড একটা হচ্ছে সেলুলার অর্গানিজম। এই দুটো জায়গায় যদি আমরা কভার করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটাকে জীব বলবো, কোনটাকে জীব বলবো না। চলো আমরা তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে ঢুকে যাই। প্রথম যে টপিক সেটা হচ্ছে কনসিয়াসনেস। চলো, কনসিয়াসনেস বা চেতনা, চেতনা জিনিসটা কি বা কনসিয়াসনেস জিনিসটা কি? দেখো, প্রথম বলো কি, এটা হচ্ছে বাপ ফিচার। এই যে চেতনা, এটা হচ্ছে একদম পুরো ড্যাড ফিচার। সেটা কি হচ্ছে? ড্যাড ফিচার। এটা হচ্ছে ড্যাড ফিচার। মনে রাখবে, একটা জীবনকে বা একটা বস্তুকে আমি জীব বলবো, জীবন বলবো, তার প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই চেতনা। অর্থাৎ চেতনা যদি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে তাকে বলতে পারি এটা হচ্ছে জীব। এটা হচ্ছে জীব, চোখ বন্ধ করে বলতে পারি, কারণ ওই জন্য এটাকে বলা হচ্ছে ড্যাড ফিচার অর্থাৎ বাপ ফিচার। এটা নিয়ে ইনসাইটে একটা খুব সুন্দর লাইন লিখেছে, বলছে মোস্ট অবভিয়াস ফিচার। মোস্ট অবভিয়াস ফিচার, দেখো ওয়ার্ডটা ভালো করে পড়বে, কত দামি ওয়ার্ড এটা। ইনসাইট বলছে মোস্ট অবভিয়াস ফিচার, মানে একদম পুরো মোস্ট অবভিয়াস। এই ফিচার থাকতেই হবে। মোস্ট অবভিয়াস মানে এই ফিচারটা থাকতেই হবে, আমার কথা। অর্থাৎ এটা কি বলছে? থাকতেই হবে, এই ফিচারটা থাকতেই হবে। যদি এই ফিচারটা না থাকে, এই ফিচারটা যদি কোনো পদার্থ, কোনো বস্তুর মধ্যে না থাকে, তাহলে তাকে আমরা জীব বলবো না, মানে এটা থাকতেই হবে। অর্থাৎ আমরা বুঝে নিলাম এটা হচ্ছে একটা ডিফাইন ফিচার। ওকে, চলো তাহলে অবভিয়াস ফিচার আমরা কিভাবে বুঝবো? অবভিয়াস ফিচার আমরা কিভাবে বুঝবো? দেখো, একটা বস্তুর চেতনা আছে, একটা বস্তুর প্রাণ আছে, তার জন্য বোঝার জন্য চেতনা, অর্থাৎ চেতনা আছে কিভাবে বুঝবো? এই জন্য দুটো জিনিস, একটা হচ্ছে সেন্স আর একটা হচ্ছে রেসপন্স। একটা হচ্ছে সেন্স, একটা হচ্ছে রেসপন্স। অর্থাৎ আমি ধরো তোমার নাম ধরে ডাকলাম, ধরো তোমার নাম হচ্ছে মিস্টার রামু। ও রামু, এদিকে আয়, তুমি আসবে, তুমি তাকাবে। যদি তোমার নাম রামু, তখন আমি স্যাম বলটাকে, এই স্যাম এদিকে আয়, তুমি আসবে না, তুমি নড়বে না ওখান থেকে। তোমার নাম রামু, এই যে কথাটা যখন তোমার কানে পৌঁছালো যে আমাকে কেউ ডাকছে, তখন তুমি ঘুরে দেখলে যে হ্যাঁ, আমাকে কেউ একজন ডাকছে। তাহলে সেন্স কোনটা? এই যে তোমার কানে কথাটা পৌঁছালো, তোমার কানে কথাটা পৌঁছালো এবং তুমি কি করলে? তার সঙ্গে রিয়েক্ট করলে একটা, তুমি ঘুরে তাকালে, ওই ডাকছে তার জন্য তুমি এগিয়ে গেলে, এটা হচ্ছে রেসপন্স। তাহলে সেন্স আর রেসপন্স, এই জিনিসটা একটা প্রাণীর মধ্যে অবশ্যই থাকবে। যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী হোক না কেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু হোক না কেন, যার প্রাণ থাকবে তার মধ্যে চেতনা থাকবে। তাহলে স্যার একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া খুব ক্ষুদ্র, খুব ছোট, তাহলে এর মধ্যে চেতনা আছে। হ্যাঁ, এর মধ্যেও চেতনা আছে। এও উত্তেজনায় সাড়া দিতে পারে, এও উত্তেজনায় সাড়া দিতে পারে। যখন একটা ভাইরাস, সেন্স মানে ওই যে তোমাকে দূর থেকে দেখে তুমি বুঝতে, ধরো তুমি একটা বাইকে যাচ্ছ, হঠাৎ চোখের সামনে কিছু ধুলো টুলো চলে আসলো, তুমি সমস্ত বাইক থামিয়ে দিলে, ধুলোটা আসলো তোমার চোখে ধরো পড়ে যেতে লাগলো, তুমি চোখে পাতা বন্ধ করে দিলে, বা তুমি দাঁড়িয়ে গেলে। সামনে ধরো তুমি যাচ্ছ বাইক নিয়ে, সামনে তুমি ধরো বাইক নিয়ে যাচ্ছ, হঠাৎ একটা মুরগির বাচ্চা চলে আসলো, তুমি সমস্ত ব্রেক দেবে, তাহলে তুমি দেখলে ওটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখন তোমার যদি ধরে 5,000 টাকা ফাইন করবে, তাহলে তুমি তার জন্য ব্রেক করলে, রেসপন্স করলে। এটা হচ্ছে তোমার সেন্স এবং রেসপন্স। তাহলে ব্যাকটেরিয়া যখন দেখে তার কাছে একটা ভাইরাস আসছে, একটা ভাইরাস আসছে, তখন ব্যাকটেরিয়া বুঝতে পারছে যে আমার কাছে ভাইরাস আসছে, আমাকে অ্যাটাক করবে, এবং ব্যাকটেরিয়া সেটাকে প্রোটেক্ট করে তার ভিতরের মধ্যে, যদিও ভিতরে প্রবেশ করতে দেয়। কিন্তু যতটা যেরকম জীব তার সেরকম সেন্স, সেন্স এবং রেসপন্স হচ্ছে। তো তাহলে কিছুটা হলেও রেসপন্স করতে পারছে সে। তাহলে এটাই হচ্ছে একটা জীবের প্রধান বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি আমরা। তাহলে একটা উদ্ভিদ, রয়েছে, একটা উদ্ভিদ, একটা উদ্ভিদ, এই উদ্ভিদও কিন্তু সেন্স করে, রেসপন্স করে। তাহলে ধরো একটা ছোট চারা গায়ে লাগিয়েছি, ধরো এদিকে ছাওয়া ছিল, আমি এদিকে সূর্য উঠেছে, একটা উদ্ভিদ, ছোট একটা উদ্ভিদ, বেশি বড় উদ্ভিদ না, যদিও বড় করে দিচ্ছে, ধরো একটা ছোট উদ্ভিদ, ছোট উদ্ভিদ এরকম। তাহলে দেখবে যখন সূর্যের আলো এদিকে পড়বে, তখন দেখবে উদ্ভিদ এদিকে বেঁকে যাবে, তখন এই অংশটা থাকবে না, তখন উদ্ভিদ এদিকে বেঁকে যাবে। তাহলে এই যে সূর্যের আলোটা পড়ায়, সূর্যের আলোটা মানে রেসপন্স করছে, সূর্যের আলো পড়ার পরে সে রেসপন্স করছে, ঠিক আছে।
এটাকে বলা হচ্ছে কি ফটোগ্রাফি। তোমরা পড়েছো ফটোগ্রাফি, মুভমেন্ট করে গেল, মুভমেন্ট করলো, মুভমেন্ট করতে হবে তবে এটাকে আমরা বলবো একটা জীব। ঠিক আছে, ধরো লজ্জাবতী গাছে পাতা, লজ্জাবতী গাছের পাতা কি তুমি টাচ করবে? টাচ করার পর দেখো মুদে যাবে, ঠিক আছে, রসস্ফীতি চরণ ঘটলো, তাই তো? তাহলে ও মুদে গেল, কিছুক্ষণ পরে আবার খুলে গেছে, তাহলে এই যে সেন্স রেসপন্স করলো, ঠিক আছে। আর একটা বাদর সামনে তুমি আয়না দেখে দাও, দেখবে সে নিজের চুল টুল ঠিক করবে। তুমি বাইরে যাওয়ার আগে দেখবে একটু নিজের চুলটা কিরকম সেজেনি এখন ঠিকঠাক করবে। এই যে তোমার মধ্যে যে স্টাইলটা, যে তুমি একটা কোনো জায়গায় যাচ্ছ তার জন্য ফাংশনে যাচ্ছ, তুমি হেয়ার স্টাইলটা ঠিক করলে, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো প্রত্যেকটাই কিন্তু সেন্স আর রেসপন্সকে সাহায্য করে। তাহলে সেন্স আমরা কিভাবে করতে পারি? সেন্স আমাদের ফিজিক্যাল সেন্স, ঠিক আছে, ভৌত, যেটা আমরা বৃক্ষে দেখি, ভৌত বৃক্ষে বা ভৌত ভাবে মানে ফিজিক্যালি যেটা সেন্স বলি, যেটাকে আমরা, যেমন হচ্ছে তোমার নাম ধরে কেউ ডাকলো, ঠিক আছে, নাম ধরে কেউ ডাকলো, তাহলে এরকম একটা ফিজিক্যাল হতে পারে। অথবা শরীরের ভিতরে কিছু একটু ঘটছে, তাহলে কেমিক্যাল সেন্স হতে পারে, ঠিক আছে। এরকম ভাবে আমরা সেন্সকে ডিফাইন করতে পারি। যদি আমরা সেন্সটা অনেক ডিপলি যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেন্স নিয়ে অনেক ডিপে যাওয়ার আমাদের দরকার নেই, ঠিক আছে। তাহলে এই প্রাইমারি সেন্স এন্ড রেসপন্স কি, এর পরিপ্রেক্ষিতে আমি যে সাড়া দিচ্ছি এটা হচ্ছে সেন্স। তাহলে এক কথা আমরা বলতে পারি উদ্দীপক, উদ্দীপক এবং আরেকটা কি বলতো আমরা সংবেদনশীলতা। ক্লাস 10 তোমরা পড়েছো সংবেদনশীলতা। তাহলে উদ্দীপক এবং সংবেদনশীলতা এগুলো, উদ্দীপক বাহ্যিক উদ্দীপক হতে পারে, হরমোনাল উদ্দীপক হতে পারে। আমরা দেখেছি এই জিনিসগুলো। তাহলে একটা প্রাণীর মধ্যে, একটা উদ্ভিদের মধ্যে, প্রত্যেকের মধ্যে এই যে ফিচারটা, এটা আমরা দেখতে পাবোই, 100% আমরা দেখতে পাবো। এবার দেখো একটা জিনিস আছে, যেটা হচ্ছে সেলফ কনসিয়াসনেস। দেখো কনসিয়াসনেস আলাদা এবং সেলফ কনসিয়াসনেস আলাদা। সেলফ কনসিয়াসনেস আলাদা, সেলফ কনসিয়াসনেস অর্থাৎ আত্মচেতনা, যেটাকে আমরা বাংলায় বলবো আত্মচেতনা। দেখো আত্মচেতনা অনলি মানুষের থাকে, মানুষের থাকে, অন্য প্রাণীর থাকলেও মানুষের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। কিন্তু মানুষের মধ্যে কিছু মানুষের আবার দেখতে পাওয়া যায় না। তাহলে আত্মসচেতনতা বা আত্মচেতনা আর চেতনা দুটো জিনিস কিন্তু আলাদা। সেলফ কনসিয়াসনেস মানুষের মধ্যে দেখতে পাই আমরা, আবার দেখো সব মানুষের মধ্যে দেখতে পাই না। তুমি বলে স্যার অবাক, কিন্তু সব মানুষের মধ্যে দেখতে পাই, এটা কেমন কথা? মানুষের মধ্যে এটা থাকবে সব মানুষের মধ্যে থাকবে না, সব মানুষের মধ্যে থাকবে না। তো একটা মানুষ কোমাতে রয়েছে, যে মানুষটা কি আছে, কোমাতে আছে, প্যারালাইজড হয়ে রয়েছে, কমাতে রয়েছে, তাকে তুমি ডাকো, তাকে মারো, তাকে কেটে ফেলো, সে কিচ্ছু বুঝতে পারবে না, কিছু বুঝতে না, কোমাতে, সে কিচ্ছুই জানে না। মানে তার নিজের যে চেতনা, সেই চেতনাটা সে হারিয়ে ফেলেছে। তাহলে সেলফ কনসিয়াসনেস, এটাকে আমরা বলবো ডিফাইন ফিচার নয়, তাহলে এটা নট ডিফাইন ফিচার, এটা নট ডিফাইন ফিচার, এটা নট ডিফাইন। কিন্তু এই চেতনা হচ্ছে ডিফাইন ফিচার, এটা ডিফাইন ফিচার 100%, এটা ডিফাইন ফিচার। তাহলে ডিফাইন ফিচার চেতনা। আশা করছি তোমাদের কোনো ডাউট আর থাকবে, যদি ডাউট থাকে ওই তো কমেন্ট বক্স আমাদের ফাঁকা আছে, আগুন লাগিয়ে তো কমেন্ট বক্সে ডাউট বুঝে না ওখানে। তাহলে এই হচ্ছে চেতনা, এই চেতনা হচ্ছে বাপ ফিচার, চেতনা থাকতেই হবে তোমার। তাহলে এইটা তোমরা খাতায় খুব সুন্দর করে নোট ডাউন করে নাও। এবার দেখো কোষীয় সংগঠন অর্থাৎ সেলুলার অর্গানিজম। সেলুলার অর্গানিজম প্রথমে বুঝো সেল মানে কি। সেল, সেল মানে হচ্ছে কোষ, সেল মানে হচ্ছে কোষ। তাহলে একটা একটা বস্তুর মধ্যে যখন একটা কোষ থাকবে, যখন একটা বস্তুর মধ্যে একটা সেল থাকবে, তাহলে তাকে আমরা জীব না বলে অন্য কি বলতে পারি? যখন একটা জীবের মধ্যে একটা প্রোটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, তাকে আমরা জীব না বলে অন্য কি আর বলবো? জীব না বলে অন্য কি আর বলবো? চলো এটা একটা সেল, এটা একটা সিই সেল। এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে গলগি বডি আছে, এর মধ্যে ছোট ছোট রাইবোসোম আছে, ঠিক আছে, এরকম অনেকগুলো কোষচক্র আছে, এর মধ্যে সাইটোপ্লাজম আছে, এর মধ্যে সাইটোপ্লাজম আছে। তাহলে এই সাইটোপ্লাজমকে বাদ দিয়ে বাকি যে সংগঠনটা সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। একটা একটা জীব একটা জীব একটা জীব বেঁচে থাকার জন্য, একটা জীবকে সার্ভাইভ করার জন্য অবশ্যই অবশ্যই প্রোটোপ্লাজম দরকার, অবশ্যই অবশ্যই প্রোটোপ্লাজম দরকার। সেটা হোক ইউনিসেলুলার, সেটা হোক ইউনিসেলুলার বা বা সেটা হোক ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার, সেটা যাই হোক, ইউনিসেলুলার হোক বা মাল্টিসেলুলার হোক, যাই হোক, এককোষী হোক বহুকোষী হোক, যাই হোক, তাকে বেঁচে থাকার জন্য অবশ্যই অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সেল, প্রোটোপ্লাজম।
তাহলে যার মধ্যে প্রোটোপ্লাজম আছে, যার মধ্যে সেল আছে, তাহলে তাকে আমরা জীব ছাড়া আর কি বলবো? তাহলে একটা জীবনকে তৈরি করতে গেলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অণু নিয়ে ছোট ছোট পরমাণুর অণু নিল, সেখান থেকে তৈরি হলো অণু, কি বলে পরমাণু, সরি অণু। তাহলে ছোট ছোট পরমাণু ছিল, ছোট ছোট পরমাণু ছিল, সেখানে তৈরি হলো অণু। ঠিক আছে, এরকম অনেক অণু নিয়ে তৈরি হলো একটা অঙ্গ। সাপোজ ধরো অঙ্গ নিলাম, ঠিক আছে, বা অঙ্গ, তার আগে আমরা অঙ্গ তো অনেক দূরে চলে যাচ্ছে। ছোট ছোট অঙ্গ নিতে হলো, তাহলে কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণু তৈরি হলো, কোষীয় অঙ্গাণু তৈরি হলো, কোষীয় অঙ্গাণু অনেকগুলো মিলে তৈরি হলো কি একটা কোষ তৈরি করলো, একটা কোষ। সেই কোষগুলো মিলে তৈরি করলো কলা, ঠিক আছে, সেই কলাগুলো মিলে আবার তৈরি করলে একটা অঙ্গ, সেই অঙ্গ নিয়ে তৈরি করলে একটা পুরো জীবদেহ, অনেকগুলো অঙ্গ নিয়ে তৈরি করলে জীবদেহ। দেখো এই জীবদেহ তৈরি করার জন্য ক্ষুদ্রতম একটা পরমাণু দরকার ছিল, এবং পরমাণুটা তৈরি হয়ে হয়ে একটা কোষ এসেছিল। একটা জীবদেহের গঠনের জন্য, একটা জীবকে তৈরি করার জন্য আমাদের কোষ দরকার। ইজ ইট ক্লিয়ার অর ক্লিয়ার? আশা করছি এই জীবের সংখ্যাতে আমরা কোষীয় সংখ্যাটা, কোষীয় সংখ্যাটা কি, এই কোষগুলো বিভিন্ন ভাবে সংগঠিত হয়ে রয়েছে, কোষগুলো বিভিন্ন ভাবে অ্যালাইন ভাবে রয়েছে, এটা হচ্ছে কোষীয় সংগঠন। আশা করি বোঝা গেছে। তাহলে এই যে 5টা বা 6টা ফিচার্স হলো, এগুলো ডিফাইন ফিচার্স, মানে এই যে ফিচার্স গুলো তোমাদের বলেছি, গ্রোথ করেছে, ঠিক আছে, বিপাক করেছি, বা মেটাবলিজম, রিপ্রোডাকশন করিয়েছি, সেলুলার অর্গানিজম করলাম, বা সেলুলার অর্গানিজম করলাম, তারপর কনসিয়াসনেস করলাম। এই জিনিসগুলো হচ্ছে তোমাদের একটা জীবকে এবং একটা জড়কে আলাদা করার জন্য মূল বৈশিষ্ট্য। এছাড়া দেখো আরো যেগুলো রয়েছে, তোমাদের দেখবে জীবন চক্র রয়েছে, লাইফ সাইকেল, তোমাদের জীবন চক্র বা লাইফ সাইকেল। জীবন চক্র বা লাইফ সাইকেলটা কি? তোমার জন্ম হলো, জন্ম হলো, জন্ম থেকে তুমি যুবক হলে, মানে একটু বুড়ো হয়েছে, যুবক থেকে তুমি কি হলো, বৃদ্ধ হলে, বৃদ্ধ হলো, বৃদ্ধ করে তোমার কি হলো, মৃত্যু হলো, মৃত্যু হলো, মৃত্যু হলো, আবার একটা জন্ম হলো, মানে তোমার জন্ম না হলো, মৃত্যুর জন্ম। দেখো এই যে জন্ম হলো, জন্ম থেকে যুবক গেলে, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে মৃত্যু, আবার জন্ম। তাহলে এই যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, যে একটা চক্র, একটা সাইকেল চলছে, এই সাইকেলটা একটা জীবকে ডিফাইন করে। একটা জড়ের মধ্যে কিন্তু সেই সাইকেল দেখতে পাবো না, একটা জীবের মধ্যে আমরা মোটামুটি সেই সাইকেল দেখতে পাবো। তাহলে এই লাইফ সাইকেল একটা হচ্ছে জীব জড় পার্থক্যের অন্যতম বৈশিষ্ট্য। ঠিক আছে, আবার ধরো তুমি পাবে চলন গমন, ঠিক আছে, চলন গমন, চলন গমন। আমি এই যে এক জায়গায় দাঁড়িয়ে উড়ে যাই, যে উড়ে উড়ে ডানা নাড়ছি, মানে হাত নাড়ছি, আমি এক জায়গায় দাঁড়িয়ে যে অঙ্গ পতঙ্গ নেড়ে বেড়াচ্ছি, একটা ভঙ্গিমা করছি, এটা হচ্ছে চলন। অথবা আমি এদিক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে চলে গেলাম, এটা হচ্ছে গমন। তাহলে একটা জীব চলন এবং গমন করতে পারে, তাই এটা একটা ফিচার্স আমরা জীব জড়। এরকম অনেকগুলো ফিচার্স থাকতো, পুষ্টি দেখতে পাবো, ছন্দবদ্ধতা দেখতে পাবো, ঠিক আছে, এরকম অনেকগুলো ফিচার্স দেখতে পাবো যেগুলো জীব জড়কে আলাদা করে। তাহলে আশা করছি জীব আর জড়কে পার্থক্য করতে গেলে তোমরা নিশ্চয়ই খুব সহজেই পার্থক্য করতে পারবে, এবং জীব জড়ের পার্থক্য কোনটা ডিফাইন কোনটা নন ডিফাইন ফিচার সেগুলো তোমরা খুব সহজেই বুঝে গেছো। তাহলে আশা করছি এতটা মধ্যে তোমাদের কোনো ডাউট নেই। আগের ভিডিওটা যদি না দেখে থাকো, তাহলে এই যে আগের যে 3টে আমি এক্সাম্পল বুঝিয়েছি, মানে বৈশিষ্ট্য বুঝিয়েছি, এবং এই বায়োলজিকে নিয়ে আলোচনা করেছি, সেইটাকে মিস একদম করবে না। তার জন্য তোমাকে প্রথম ভিডিওটা দেখতে হবে, অবশ্যই আমি লিঙ্কটা ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দিয়ে রাখবো, তোমরা এখনই ভিডিওটা স্টপ করে ওটা দেখে আসো, তা না হলে এই জায়গাটা ক্লিয়ার হতে পারবে না। এরপরে আমরা ঢুকে যাবো একদম বিখ্যাত মেগা জায়গাতে, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। চলো এটাকে আগে ঢুকে নাও। এবার চলে আসছো একটা মেগা জায়গাতে, একটা বিশাল হিউজ জায়গাতে, সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। অর্থাৎ নামটাও দেখো একদম হিউজ, এবং জিনিসটাও খুব হিউজ। মেগা ডাইভার্সিটি বা বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীব বৈচিত্র্য। কি বলবো? জীব বৈচিত্র্য। ওহো, জীব বৈচিত্র্য আ গিয়া, জীব বৈচিত্র্য আ গিয়া, আ গয়া জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য মানে হচ্ছে বিভিন্ন জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, বিভিন্ন জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায়, সেই সমস্ত জীবদেরকে নিয়ে পৃথিবীর একটা মহান জীব বৈচিত্র্য বা মহান এরিয়া গড়ে উঠেছে। পৃথিবীর একটা বিশাল জায়গা গড়ে উঠেছে, যেখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রজাতির, বিভিন্ন জিনগত বৈশিষ্ট্যের জীব বাস করে। সেই জিনগুলো, সেই বৈশিষ্ট্য সহ যে প্রাণীগুলো, সেই জীবগুলো, তাদেরকে নিয়ে পৃথিবীর যে একটা বিশাল ভূমি তৈরি হয়েছে, সেইটাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য। তাহলে কি বললাম শর্টে যদি বলি, যে পৃথিবীতে এই যে এত জীব আছে, আগের দিন একটা হিসাব দেখলাম, বললাম তোমাকে, যে পৃথিবীতে প্রায় প্রায় 7 বিলিয়ন, 7 মিলিয়ন জীব রয়েছে
পৃথিবীতে প্রায় 7 মিলিয়ন, অর্থাৎ 70 লক্ষ প্রায় জীব রয়েছে। এগুলো হচ্ছে মানে এটাকে একটা ধারণা করা যে এত জীব রয়েছে। তার মধ্যে থেকে আবিষ্কৃত হয়েছে 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব আবিষ্কার করা হয়েছে। এটা রবার্ট মে বলেছে, ঠিক আছে? এটা রবার্ট মে বলেছে। তাহলে রবার্ট মে বললো 7 মিলিয়ন জীব পৃথিবীতে পাওয়া যেতে পারে। দেখো এই নাম্বারটা কিন্তু একদম ছোটখাটো নাম্বার না, হিউজ নাম্বার। ওটা কিন্তু ধারণা। তার মধ্যে আমি আগের দিন যেটা বলছিলাম, আগের ক্লাসে যেটা বললাম যে 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব আমরা খুঁজে পেয়েছি। কিন্তু কত আছে এখন হিসাব নেই। আমরা যদি 5% খুঁজে পেয়ে তাহলে এই 17 বা 18 এর 5%, মানে ফুল টোটালের এত পার্সেন্ট মানে 5 হচ্ছে, 5% এত হচ্ছে, 20% কি বলে 50% খুঁজে পেয়েছি। কিন্তু যেটাই খুঁজে পেয়ে আমরা, আমাদের 1.7 থেকে 1.8 মিলিয়ন জীব স্পিসিস, একটা জীব, এত জীব মানে তুমি কল্পনা করতে পারো কত জীব আছে। তার মধ্যে এই জীবের মধ্যে শুধুমাত্র মানুষই আছে, শুধু মানুষই আছে, মানুষ হচ্ছে 7 বিলিয়ন, শুধু মানুষ আছে 7 বিলিয়ন, 7 কোটি বর্তমান পৃথিবীর কথা বলছি, বর্তমান পৃথিবীতে। তাহলে এরকম কত কত প্রাণী রয়েছে, তুমি পিঁপড়ে হিসাব পাবে না, পিঁপড়ের হিসাবটাই পাবে না তুমি যে পিঁপড়ে ধরো। তাহলে এরকম কোটি কোটি জীব আছে পৃথিবীতে। পৃথিবীতে কি কোটি কোটি জীব আছে, কোটি কোটি জীব বা জীব প্রজাতি আছে। তাহলে তাদের প্রত্যেকের খাবার আলাদা, তাদের প্রত্যেকের বাসস্থান আলাদা, তাদের প্রত্যেকের আচার আচরণ আলাদা, তাদের জিনগত বৈশিষ্ট্য আলাদা, বিভিন্ন বৈশিষ্ট্য সহযোগে পৃথিবীতে প্রায় কোটি কোটি জীব বাস করছে। তাদের সকলকে নিয়ে যে জগৎ তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে জীব বৈচিত্র্য বা জীবের একটা জগৎ, ঠিক আছে? জীবের একটা জগৎ, জীব জগৎ যেটা বলবো আমরা, বৈচিত্র্য মানে জীব জগৎ বলতে পারি আমরা এটাকে, একটা জগৎ তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে জীব জগৎ বা জীব বৈচিত্র্য, এই কথাটা প্রথম কে বললেন? W.G. রোসেন প্রথম কথা বললেন, W.G. রোসেন। চলো লিখে দিই। প্রথম বললেন W.G. রোসেন, প্রথম এই বায়োডাইভার্সিটির কথাটা উল্লেখ করলো সম্ভবত 1985। আই হোপ 1985 এরকমই হবে। এই টাইমে তিনি এই বায়োডাইভার্সিটির কথা বলেন। তাহলে বায়োডাইভার্সিটি মানে কি বলবে? একটা হিউজ এরিয়ার মধ্যে বিভিন্ন প্রজাতির প্রাণী জীব বসবাস করছে এই পৃথিবীতে, এটা হচ্ছে বায়োডাইভার্সিটি। পৃথিবীতে মেগা বায়োডাইভার্সিটি আসছে, যেমন হচ্ছে পৃথিবীর মেগা বায়োডাইভার্সিটি বলতে, বায়োডাইভার্সিটি মেগা বায়োডাইভার্সিটি যেগুলো, মেগা বায়োডাইভার্সিটি মানে যেখানে প্রায় সমস্ত, প্রায় মানে ম্যাক্সিমাম নাম্বার অফ জীব পাওয়া যায় যে জায়গাতে, তাদেরকে নিয়ে বলা হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি, মেগা বায়োডাইভার্সিটি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়ার কোন কোন জায়গা বলতো? একটা হচ্ছে সুন্দরবন, আমাদের সুন্দরবন, ঠিক আছে? আর এই হিমালয়ের ওই অঞ্চলটা, হিমালয় অঞ্চল, ঠিক আছে? আবার তুমি পাবে ইন্ডিয়ার শ্রীলঙ্কা করতে পারো, সুন্দরল্যান্ড আছে, সুন্দরল্যান্ড, ঠিক আছে? তারপরে আমরা পাবো অস্ট্রেলিয়া, ঠিক আছে? আবার যেটা আমরা দেখি ব্রাজিলকে পাবো, ব্রাজিল। আবার আমরা হিমালয়, এখানে আমরা পশ্চিমঘাট পর্বতমালা পাবো, ভারতের পশ্চিমঘাট। এরকম আরো রয়েছে। এই যে কয়েকটা নাম এগুলো, এরা হচ্ছে মেগা বায়োডাইভার্সিটি, মানে এখানে প্রচুর সংখ্যক জীব তোমরা গেলে দেখতে পাবে। তাহলে এই অঞ্চলগুলো তাহলে পৃথিবীতে কোটি কোটি যে জীব আছে তার মধ্যে এই জায়গাগুলো তো অনেক বেশি সংখ্যক জীব রয়েছে, তাই এরকম আমরা মেগা বায়োডাইভার্সিটি বলছি। এবার এই বায়োডাইভার্সিটিকে, এই যে জীব বৈচিত্র্য, জীব জগৎকে আমরা মেনলি তিনটে ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগ করতে? তিনটে। একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য, একটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, একটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। তোমরা এটাকে একটু খাতায় নোট ডাউন করো, তা আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে একটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, একটা হচ্ছে জিনগত বৈচিত্র্য। মেইন একটু শর্টে বলছি, একটু বুঝে নাও। দেখো জিনগত মানে হচ্ছে তোমার একটা প্রাণী তার একই জীব, তার একই প্রজাতি, একই বছর। আমি মানুষ, তাহলে রাশিয়ান একজন মানুষ, তো আমি এটা মানুষ, আমি ইন্ডিয়ান। চলো ছবি, ওহো, এ মেনে, এটা হচ্ছে আমি, অ্যান্ড এটা হচ্ছে একজন রাশিয়ান, এটা হচ্ছে একজন রাশিয়ান।
এটা হচ্ছে আমি, এটা হচ্ছে রাশিয়ান। আমাকে দেখতে আর ওই রাশিয়ানটাকে দেখতে কি একই? না স্যার, একই না। রাশিয়ানটা একটু প্রচুর ফর্সা, পাটা বেঁকে গেছে না, এটা হচ্ছে খুব ফর্সা, দেখো খুব ফর্সা, ঠিক আছে। এর একটু বেশি লম্বা হবে, ঠিক আছে। এদের গঠন আলাদা হবে, এবং আমরা খুব ফর্সা না, আমরা হচ্ছে ইন্ডিয়ান, যারা আমরা হচ্ছে ইন্ডিয়ান, মেন মানে ইন্ডিয়া, বুঝে নেবে, ইন্ডিয়া হলুদের হবে না, ইন্ডিয়া, ওটা হচ্ছে রাশিয়া। এই ইন্ডিয়ার মানুষের সঙ্গে রাশিয়ার মানুষের পার্থক্য, তুমি খুব পার্থক্য, আরো খুব ফর্সা হবে, আরো খুব লম্বা হবে, কিন্তু আমাদের ইন্ডিয়ান মিডিয়াম একটা রেঞ্জের ফর্সা, এবং বেশি লম্বা না, 5 ফুট 7, 5 ফুট 6, বা 5 ফুট 8 এরকম, বা হাইস্ট 6 ফিট পর্যন্ত। এই দুটোর মধ্যে দেখো, দুজনই মানুষ, উভয়ই কি, উভয় হচ্ছে ম্যান, উভয় মানুষ, হিউম্যান বিং, দুজনই মানুষ, কিন্তু দুটোই মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে, রাশিয়ার মানুষের মধ্যে এবং আমাদের মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। তাহলে এই পার্থক্যটার কারণ কি? এই পার্থক্যটার প্রধান কারণ হচ্ছে জিন। এই পার্থক্যর প্রধান কারণ হচ্ছে জিন। তাহলে এই যে দুটো মানুষের মধ্যে যে পার্থক্য দেখা গেল, এই দুটো পার্থক্যের প্রধান কারণ হচ্ছে কি? জিন। এই প্রধান কারণ হচ্ছে জিন। তাহলে জিনগত বৈচিত্র্য বোঝা গেল, যে দুজন একই প্রজাতির বস্তুর মধ্যে যদি জিনের পার্থক্য দেখা যায়, তাহলে কি লিখবো? যে একই প্রজাতির মধ্যে জিনের পার্থক্য, একই প্রজাতির মধ্যে জিনের পার্থক্য, একই প্রজাতির মধ্যে যদি জিনের পার্থক্য দেখা যায়, তাহলে তাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। তাহলে আশা করছি এই জিনগত বৈচিত্র্য বোঝা গেছে। চলো তোমরা যদি এটা খাতায় তুলে নাও, এরপর আমি এই জায়গাটা মুছে দিয়ে আমি বাকি বৈচিত্র্য বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ওকে, চলো মুছে নাও এটা। দেখো এরপরে আমরা দেখবো, সেটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বা প্রজাতি বৈচিত্র্য। তাহলে আমরা লিখবো প্রজাতি বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য। দেখো আমরা পড়েছি জিনগত বৈচিত্র্য পড়েছি। জিনগত বৈচিত্র্য আমরা কি পড়েছি? জিনগত বৈচিত্র্য পড়েছি যে জিন এর যদি পার্থক্য হয়, জিন এর পার্থক্য থাকলে সেটাকে আমরা বলবো জিনগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য কি? একটা স্পিসিস, একটা জায়গা আছে, ধরো এখানে একটা জায়গা রয়েছে, এখানে একটা মানুষ রয়েছে, এবং এখানে একটা ধরো কুকুর রয়েছে, যা হোক, ঠিক আছে, একটা কুকুর রয়েছে। এই কুকুরের সঙ্গে মানুষের মধ্যে কি পার্থক্য? কুকুরটা একটা আলাদা প্রজাতি, এটা একটা আলাদা প্রজাতি, এটা একটা আলাদা প্রজাতি, এটা একটা আলাদা প্রজাতি। দুটো আলাদা প্রজাতি, যখন দুটো আলাদা প্রজাতির মধ্যে সম্পর্ক দেখতে পাবো, যখন দুটো আলাদা প্রজাতির মধ্যে আমরা বৈচিত্র্য দেখতে পাবো, পার্থক্য দেখতে পাবো, তখন সেটাকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতি বৈচিত্র্য বোঝা গেছে নিশ্চয়ই। যেমন মানুষ, তাহলে এটা গেল মানুষ, এটাকে লিখতে পারি আমরা কুকুর বা গরু, যাই হোক। তাহলে একটা প্রজাতির মধ্যে, যখন কোনো প্রজাতির মধ্যে একটা প্রজাতি উপস্থিত, যখন দুটো আলাদা প্রজাতির মধ্যে যখন আমরা বৈচিত্র্য পার্থক্য করতে, তখন তাকে আমরা বলবো প্রজাতিগত বৈচিত্র্য। এবার আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক, দেখো এটা হচ্ছে বৈচিত্র্যের সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে একটা অঞ্চল আছে, এই অঞ্চলের মধ্যে কিছু প্রাণী আছে যারা আকাশে উড়ে, বা যারা আকাশপথে যাতায়াত করে, আমাদের কিছু প্রাণী আছে যারা জলে থাকে, বা কিছু প্রাণী আছে দেখবে যারা ডাঙায় থাকে, তাহলে দেখো একটা অঞ্চলের মধ্যে তিনটে আলাদা জায়গায় আমরা তিন ধরনের প্রাণী দেখতে পাবো। জলে গিয়ে যদি আমরা যাই, সেখানে দেখবো মাছ দেখতে পাবো। যদি ডাঙায় দেখতে যাই, সেখানে দেখবো মানুষ, গরু, ছাগল দেখতে পাবো। আকাশে গেলে আমরা সেখানে পাখি দেখতে পাবো। তাহলে একটা অঞ্চলের মধ্যে সেখানে বিভিন্ন বাস্তুতন্ত্র আছে, অর্থাৎ থাকার জায়গা আলাদা আলাদা আছে। যেমন জল আছে, আকাশ আছে, ডাঙা আছে, আবার কিছু প্রাণী আছে যারা ডাঙা জল উভয় জায়গায় বাস করে। তাহলে এইরকম যে বৈচিত্র্য দেখতে পাবো, তাহলে এই মানে জায়গা অনুযায়ী যে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, বাস্তুতন্ত্র অনুযায়ী যে বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তাহলে আশা করছি জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তোমাদের আর কোনো ডাউট নেই। এবার এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে আমরা মেনলি তিনটে পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা হচ্ছে বিটা বৈচিত্র্য, একটা হচ্ছে গামা বৈচিত্র্য। একটা আলফা বৈচিত্র্য, একটা বিটা বৈচিত্র্য এবং একটা গামা বৈচিত্র্য। আলফা বৈচিত্র্য জিনিসটা কি? আলফা বৈচিত্র্য জিনিসটা অন্য কোনো কিছুই না, বেশি কঠিন না জিনিসটা। আলফা বৈচিত্র্য হচ্ছে, ধরো এখানে একটা জায়গা, একটা ছোট জায়গা, তাহলে আমরা এখানে আলফা বৈচিত্র্য লিখি। আলফা বৈচিত্র্যের মধ্যে কোনগুলো পড়বে, বা আলফা বৈচিত্র্যের মধ্যে আমরা কোনগুলোকে ধরবো? ধরো একটা জায়গা, ছোট জায়গা, কেমন জায়গা? একটা ছোট বা ক্ষুদ্র জায়গা, ছোট জায়গা। এই ছোট জায়গাতে যখন দেখবো যে একটা
জীবগোষ্ঠী, বিভিন্ন জীবগোষ্ঠী আছে, তাহলে সেই ছোট জায়গাতে বিভিন্ন জীবগোষ্ঠী বাস করছে, বিভিন্ন জীবগোষ্ঠী বাস করছে, বিভিন্ন জীবগোষ্ঠী বাস করছে। বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখতে পাবো, একটা নির্দিষ্ট একটা ছোট অঞ্চলে, বেশি বড় অঞ্চল না, ধরো একটা ছোট অঞ্চলে আমরা বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য পার্থক্য দেখতে পাবো তাকে বলে আলফা বৈচিত্র্য। বোঝা গেছে? তাহলে যখন একটা ছোট জায়গাতে আমরা বিভিন্ন প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখতে পাবো তাকে আমরা বলবো আলফা বৈচিত্র্য, এটাকে বলবো আলফা বৈচিত্র্য। এর বিটা বৈচিত্র্য কি? এটা ধরো এখানে একটা, আমি আলফা বৈচিত্র্য একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে একটা গাছ আছে, ঠিক আছে, একটা গাছ। এবার এখানে একটা দেখো লম্বা গাছ আছে, লম্বা গাছ, আবার একটা ছোট বেটে গাছ আছে। দেখো একটা অঞ্চলের মধ্যে গাছগুলোকে দেখতে পাচ্ছি আমরা, একটা অঞ্চলের মধ্যে গাছগুলো দেখতে, এই গাছটা দেখো অনেক মোটা দেখতে পাচ্ছি, এবং এই গাছটা অনেক লম্বা, এই গাছটা অনেক সরু এবং বেটে। তাহলে তিনটে গাছের মধ্যে আমরা আলাদা ধরনের পার্থক্য দেখতে পেলাম, আলাদা ধরনের চেঞ্জ দেখতে পেলাম। তাহলে এই যে চেঞ্জটা, একটা ছোট যে চেঞ্জ দেখতে পেলাম বা একই ছোট অঞ্চলে যে চেঞ্জ দেখতে পেলাম, সেটা হচ্ছে আলফা বৈচিত্র্য। আশা করছি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে বিটা বৈচিত্র্য। এবার হচ্ছে বিটা বৈচিত্র্য। বিটা বৈচিত্র্য কি? এই আলফা বৈচিত্র্য একটা ছোট জায়গা হলো, এর চেয়ে একটু যদি বড় জায়গা হয়, একটু বড় জায়গা হয়, তাহলে আমরা কি লিখবো? একটু বড় জায়গা, একটু বড় জায়গা, জায়গাটা যদি একটু বড় হয়, তাহলে একটু বড় মানে ধরো একটা ওয়াইড, মানে একটা ছোট অঞ্চল থেকে তার চেয়ে একটু বেশি অঞ্চল বড় হলো, সেই রকম অঞ্চলে আমরা যে বৈচিত্র্য দেখতে, সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য। যেমন থাকে না একটা ভৌগোলিক অঞ্চল, একটা ভৌগোলিক অঞ্চলের সঙ্গে যে তার সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন যে বাসস্থান দেখছে, বাসস্থানের মধ্যে জীবগোষ্ঠীর মধ্যে যে পার্থক্য, ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠী পার্থক্য, তাহলে একটা বড় অঞ্চল। আমি ধরলাম আমাদের, আমি সাপোজ ধরলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল, সাপোজ আমি ধরলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জীবগোষ্ঠী বাস করে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জীবগোষ্ঠী বাস করে। এই ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী, ভিন্ন ভিন্ন জীবগোষ্ঠী, আলাদা আলাদা প্রকারের জীবগোষ্ঠী। এই জীবগোষ্ঠীর মধ্যে, এদের বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে, মানে বাসস্থানে ভিন্ন ভিন্ন বাসস্থান আছে, সেই ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে আমরা বৈচিত্র্য দেখতে, যে পার্থক্য দেখতে পাবো, তাকে বলবো আমরা বিটা বৈচিত্র্য। তাহলে একটা ভৌগোলিক অঞ্চলের অন্যান্য যে সংলগ্ন, একটা ভৌগোলিক অঞ্চল এবং তার সংলগ্ন যে ছোট ছোট অঞ্চলগুলো আছে, অর্থাৎ যে ছোট ছোট আলফা অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো মিলে যে একটা জীবগোষ্ঠীর মধ্যে পার্থক্য, ভিন্ন ভিন্ন যে বাসস্থান রয়েছে, সেই বাসস্থানের মধ্যে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখতে পাবো, সেটাকে আমরা বলবো বিটা বৈচিত্র্য। এবার আমরা চলে আসবো আমাদের নেক্সট, সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য কি? গামা বৈচিত্র্য দেখো, এটা আলফা বৈচিত্র্য ছিল একটা ছোট জায়গাতে, আলফা বৈচিত্র্য ছোট জায়গা, বিটা বৈচিত্র্য তার চেয়ে একটু বড়, একটু ভৌগোলিক অঞ্চল। গামা বৈচিত্র্য একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল। তাহলে গামা বৈচিত্র্য আমরা কি বলবো? একটা বৃহৎ ভৌগোলিক অঞ্চল। এটা কি? বৃহৎ ভৌগোলিক অঞ্চল, বৃহৎ অঞ্চল। যেমন ধরো আমি পুরো ইন্ডিয়া ধরলাম, পুরো ইন্ডিয়া ধরলাম, আমাদের ইন্ডিয়া ধরলাম, বা ইন্ডিয়া বা পুরো এশিয়া ধরলাম, আমি ইন্ডিয়া ধরলাম বা এশিয়া ধরলাম, ঠিক আছে? তাহলে একটা ওয়াইড অঞ্চল, মানে অনেক বড় ভৌগোলিক অঞ্চল। সেই ভৌগোলিক অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে। এই ভৌগোলিক অঞ্চলে কি আছে? বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে, ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে, বাস্তুতন্ত্র আছে। ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে আমাদের এই সারা এশিয়াতে, সারা ইন্ডিয়াতে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র। সেই বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির, বিভিন্ন সম্পদের জীবগোষ্ঠী বাস করে, বিভিন্ন জীবগোষ্ঠী বাস করে, বিভিন্ন জীবগোষ্ঠী বাস করে, বিভিন্ন জীবগোষ্ঠী বাস করে। তাহলে একটা বৃহৎ অঞ্চলে একটা ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে, ভিন্ন ভিন্ন বৃহৎ, মানে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন প্রজাতির জীবগোষ্ঠী বাস করতে, সেই জীব প্রজাতির মধ্যে, জীবগোষ্ঠীর মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য বা বৈচিত্র্য দেখা যাবে, সে বৈচিত্র্যকে আমরা বলবো গামা বৈচিত্র্য। তাহলে আলফা বৈচিত্র্য হচ্ছে একটা ছোট অঞ্চলে, আলফা বৈচিত্র্য একটা নির্দিষ্ট একটা ছোট অঞ্চলের মধ্যে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে পার্থক্য। বিটা বৈচিত্র্য একটা একটু বড় অঞ্চলে যে পার্থক্য দেখতে, সেটা হচ্ছে বিটা বৈচিত্র্য। গামা বৈচিত্র্য একটা বৃহৎ অঞ্চল, অনেক বড় একটা অঞ্চল, সেই অঞ্চলের মধ্যে যে পার্থক্য দেখা যায়, সেটা হচ্ছে গামা বৈচিত্র্য। তাহলে এই আলফা, বিটা, গামা বৈচিত্র্য আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাও আমি একটা ছকের মধ্যে, একটা সুন্দর ছকের মাধ্যমে তোমাদেরকে আমি পুরো জিনিসটাকে আরো ক্লারিফাই করে দিচ্ছি, সেটা দেখতে থাকো।